নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, এর আগে আমরা এএলপি টেকনিশিয়ানের যে 9/8/2018 যে পরীক্ষাটা হয়েছিল তার ফার্স্ট শিফট দিয়েছি এবং সেটা আলোচনা করেছি। আজকে আমরা সেকেন্ড শিফট নিয়ে আলোচনা করব। আর একটা কথা তোমাদের জানিয়ে দিই, যেটা হচ্ছে আমরা একটা টেলিগ্রাম চ্যানেল তৈরি করেছি এবং সেখানে তোমরা এটা অনেক দিন আগেই ছিল, বাট পিডিএফটা প্রোভাইড করতে পারিনি। তো এবার থেকে প্রত্যেকটা ভিডিওরই আমরা পিডিএফটা প্রোভাইড করে দেবো। ওকে, সেটা হচ্ছে সন্তু একাডেমি, এই নামেই, মানে সন্তু একাডেমি টেলিগ্রাম চ্যানেল। ওকে, তোমরা সেখানে জয়েন করে নিতে পারো। বিভিন্ন ধরনের পিডিএফ বলো বা অফিসিয়াল যদি কোনো নোটিশ আসে বিভিন্ন পরীক্ষার, সেখানেও কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। ওকে, আচ্ছা, আর একটা জিনিস যেটা এক স্টুডেন্ট আমাকে বলেছিল, যেটা হচ্ছে তোমাদের যে মানে চ্যাপ্টার ওয়াইজ যে আলোচনা, চ্যাপ্টার ধরে ধরে আলোচনা বা তার কোশ্চেন আনসার, তার পিওয়াইকিউ, ওকে, তো সেটা অবশ্যই হবে। সেটার জন্য আমি বলেছিলাম, তোমাদের জানিয়েছি এর আগে থেকে, আমি একটা বিশেষ চ্যানেল তৈরি করছি যেটার উপর শুধুমাত্র সায়েন্সের ক্লাসই দেওয়া হবে এবং চ্যাপ্টার ধরে আলোচনা হবে। হ্যাঁ, সেটার জন্য প্রস্তুতি চলছে। ওকে, তাহলে আজকে আমরা যে 9/8/2018 যে সেকেন্ড শিফট, সেটা নিয়ে চলো আলোচনা করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, বলছে একটি পরিবাহী রোধ ড্যাশের সঙ্গে ব্যস্তানুপাতিক। তো জিনিসগুলো আমি প্রথম থেকে বলছি যে সায়েন্সের যে ক্লাস, তোমাদের দেখো রেলওয়ের জন্য তো সায়েন্স ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ গ্রুপ ডি, এএলপি টেকনিশিয়ান, হ্যাঁ, এনটিপিসিটা আলাদা, নন টেকনিক, সেখানে সায়েন্সের খুব একটা কোশ্চেন দেয় না, কিন্তু গ্রুপ ডি এবং এএলপি টেকনিশিয়ানে কিন্তু প্রচুর সায়েন্সের কোশ্চেন থাকে। তো দেখো, এইসব কোশ্চেনগুলো বুঝতে গেলে একটু ডেপথফুলি পড়তে হবে। তোমাকে বলেছে রোধ মানে কি, আগের দিন আমি বলেছি। দেখো, রোধ মানে কি বলেছি, রোধ মানে কিন্তু আমি বলেছি আর দিয়ে ডিপেন্ড করা হয়। অর্থাৎ রোধ কি, রোধ অ্যাকচুয়ালি কিন্তু তোমার হচ্ছে প্রবাহের যে মানে কারেন্টের যে প্রবাহ, তার বিরুদ্ধে যে বাধা, সেটাই হচ্ছে রোধ। অর্থাৎ এই রোধ ইকুয়াল টু রো ইন্টু L/A। এটা একটু মনে রাখবে, রোধ ইকুয়াল টু রো ইন্টু L/A। ওকে, রোধ ইকুয়াল টু রো ইন্টু L/A। জাস্ট একটু ভালো করে লিখি লেখাটা, সরি। তাহলে দেখো, এই ডেফিনেশন থেকে আমরা বুঝতে পারছি যে আটটা, রোটা কি পরে আসছি, রোটা কি, তাহলে আটটা এইখান থেকে আমরা বলতে পারি আর হচ্ছে এলের সাথে কি সমানুপাতিক, এই যে এলটা উপরে আছে, আর হচ্ছে প্রস্থচ্ছেদের সাথে কি ব্যস্তানুপাতিক। আমি বলেছি কি প্রস্থচ্ছেদ, এর আগের ভিডিওতে কিন্তু এটা বলে দিয়েছি। তাহলে আমাকে বলেছে পরিবাহী রোধ ড্যাশের সাথে ব্যস্তানুপাতিক, তার মানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার এখানে কি আছে? তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দৈর্ঘ্য, রোধাঙ্ক। তাহলে রোধাঙ্ক, এই যে রোটা, এই রোটাকে বলা হয় রোধাঙ্ক। ক্লিয়ার? তাহলে রোধ, তাহলে একটা জিনিস লক্ষ্য করো এখানে, তাহলে দেখো, রোধ হচ্ছে, জাস্ট 1 মিনিট, রোধ হচ্ছে রোধাঙ্কের সাথে সমানুপাতিক। তাহলে রোধাঙ্কের সাথে সমানুপাতিক, দৈর্ঘ্যের সাথে কি, দৈর্ঘ্যের সাথেও সমানুপাতিক, কিন্তু প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু প্রস্থচ্ছেদ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। বলছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রাকে কেলভিন স্কেলে পরিবর্তন করার জন্য অবশ্যই যে কাজটি করতে হবে। দেখো, একটা জিনিস মনে রাখো, যে কোনো, আমি ধরে নিলাম টি ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি আমরা, এটা তো টি ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি সেলসিয়াস স্কেলে, যদি এটা কেলভিনে ট্রান্সফার করি, তো মনে রাখবে যে সংখ্যাটা এখানে দেওয়া থাকবে, সে টি থাকুক, 2 থাকুক, 0 থাকুক বা 30 ডিগ্রি থাকুক, তো যেটা দেওয়া থাকবে সেটা প্লাস 273 দিয়ে যোগ করতে হবে। তার মানে প্রদত্ত সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সঙ্গে আমাকে বলেছে যে তাপমাত্রা দেওয়া থাকবে, তাই সেই তাপমাত্রার সঙ্গে কি করতে হবে? 273 গুণ করতে হবে, 273 যোগ করতে হবে। তো রাইট অ্যান্সার কী হবে? অপশান বি, অর্থাৎ 273 যোগ করতে হবে। তাহলে যদি পরীক্ষায় আসে, তোমাদের ধরো পরীক্ষায় আসলো যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন, তাহলে তোমরা কি করবে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি 30 প্লাস 273, অর্থাৎ কত হবে? অর্থাৎ তোমার হচ্ছে 3, কত হবে? 3 7 আর 3 10 0, আচ্ছা 303 কেলভিন, তাই না? 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 303 কেলভিন। দেখো, একটা জিনিস মনে রাখো, এগুলোও কিন্তু এখন কোশ্চেনে দেয়, সেন্টিগ্রেডের আগে কিন্তু ডিগ্রি হয়। দেখো, সেন্টিগ্রেডের আগে ডিগ্রি হয়, কিন্তু কেলভিনের আগে কিন্তু আমরা কখনো ডিগ্রি দেব না, এটা মাথায় রেখো। কেন কোশ্চেনে এরমও দিতে পারে যে ডিগ্রি কেলভিন বলে দিতে পারে, তো ডিগ্রি কেলভিন যদি রাইট অ্যান্সারটা তোমরা ক্লিক করো তাহলে কিন্তু কেটে দেবে। ক্লিয়ার? তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন।
নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি থাইরক্সিন হরমোন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আয়োডিন, সোডিয়াম, ব্রোমিন, ক্যালসিয়াম। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশন এ, আয়োডিন, যার সংকেত হচ্ছে I2। তো আয়োডিন হরমোন কিন্তু থাইরক্সিন উৎপাদনে সাহায্য করে। তো এই কারণেই দেখো পরীক্ষায় আর একটা কোশ্চেন আসে যে আমাদের যে গলগণ্ড রোগ হয় সেটা কিন্তু থাইরক্সিন হরমোনের প্রভাবেই কিন্তু হয়, অর্থাৎ কম ক্ষরণে, যদি থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হয় তখন কিন্তু সেটা গলগণ্ড রোগ হয়। এবার কেন হয়, এটা কোন অঞ্চলের লোকেদের দেখা যায়? এটা কিন্তু পাহাড়ি অঞ্চল, যারা পাহাড়ি অঞ্চলে বাস করে, তো সেখানের জলে লবণের ভাগ খুব, যেখানে খাবার বলো জল বলো সেখানে লবণের ভাগ বেশি থাকায়, কম থাকায় তোমাদের কিন্তু সেই পাহাড়ি অঞ্চলের লোকেদের ম্যাক্সিমাম কিন্তু বেশিরভাগই তোমার কি গলগণ্ড রোগ কিন্তু দেখা যায়। ক্লিয়ার? তো এটা কি লবণে কিসের ভাগ কম থাকার কারণে? মনে রাখবে লবণে কিন্তু আয়োডিনের ভাগ কম থাকার কারণেই কিন্তু এই রোগটি হয়। ক্লিয়ার? একটা কোশ্চেন। আর একটা খুব বিউটিফুল একটা কোশ্চেন দেয়, যেটা হচ্ছে কোন হরমোনের প্রভাবে যে ব্যাঙাচি রূপান্তরণ ঘটে? ক্লিয়ার? ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তরণ ঘটে, এটা কোন হরমোনের প্রভাবে? সেটাও কিন্তু রাইট অ্যান্সার, এই থাইরক্সিন হরমোনের প্রভাবেই কিন্তু তোমার ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তরণ ঘটে। ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে আর একটা কোশ্চেন দেয় যে কোন হরমোন বিএমআর মিনস, বিএমআর কি এর ডিটেলস আমি একদিন বলে দেবো, এটা পুষ্টি সংক্রান্ত একটা বিষয়, অর্থাৎ বেসাল মেটাবলিক রেট। ঠিক আছে? মৌল বিপাকীয় হার। তো এই মৌল বিপাকীয় হারকে এটা তোমার কন্ট্রোল করে কে? এটাও কিন্তু থাইরক্সিন হরমোন। আর থাইরক্সিন হরমোন কোথা থেকে নির্গত হয়? বলেই দিলাম, থাইরয়েড গ্রন্থি থেকে। ক্লিয়ার? তো এর রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার তো আয়োডিন গেল। এই আয়োডিন বললেই একটা কথা মনে পড়ে যায় যে হ্যালোজেন মৌলগুলো, এই হ্যালোজেন মৌল কিন্তু গ্রুপ 17 কারা কারা অবস্থিত? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন। তো আমরা এই চারটে নিয়ে, হ্যালোজেন মৌল ম্যাক্সিমাম এই চারটে নিয়ে আলোচনা করি। এর মধ্যে এই ফ্লুরিন আর ক্লোরিন হচ্ছে গ্যাসীয়, ব্রোমিন কি? ব্রোমিন হচ্ছে লিকুইড। তাহলে পরীক্ষা আসে এরকম পর্যায় সারণীর যে কোন হ্যালোজেন মৌলটি তরল, তো পরীক্ষা আসে কিন্তু। তো মনে রাখবে ব্রোমিন কিন্তু তোমার তরল। এর কালার কি? এর কালারও পরীক্ষায় দেয়, এর কালার কিন্তু লাল। হ্যাঁ, লাল বর্ণের ব্রোমিন হয়। আর আয়োডিন হচ্ছে হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবথেকে কঠিন হচ্ছে আয়োডিন। ক্লিয়ার? আর অ্যাস্টাটিন কোনটা? অ্যাস্টাটিন এটি। অ্যাস্টাটিন হচ্ছে কিন্তু তেজস্ক্রিয়, অ্যাস্টাটিন এটি। আচ্ছা, সোডিয়াম যখনই বলবো, সোডিয়ামের সংকেত কি? এনে। তো সোডিয়াম একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে সোডিয়ামকে কিন্তু এর আগেও বলেছি, তো যখনই আসবে তখনই আমি বলে যাব। ফলে কি হবে, তোমাদের অ্যান্সারগুলো কিন্তু সবসময় রিপিট হতে থাকবে এবং তোমরা ভুলবে না কখনো। সোডিয়াম কিন্তু কেরোসিনের নিচে সংরক্ষণ করা হয়, তার কারণ সোডিয়াম খুব সক্রিয় মেটাল বা সক্রিয় ধাতু, রিঅ্যাক্টিভ। ওকে। আচ্ছা, ব্রোমিন কি? মাত্র বললাম, ব্রোমিন হচ্ছে তরল মৌল। আর ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম হচ্ছে, যার সংকেত হচ্ছে Ca। ক্যালসিয়াম মনে রাখবে, এই ক্যালসিয়াম তোমার হচ্ছে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল। কি? পর্যায় সারণীর গ্রুপ 2 আছে। গ্রুপ 2-তে তোমার এই ক্যালসিয়াম আছে কি, যেটা হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, রেডিয়াম, তাই না? বেরিলিয়াম এগুলো কিন্তু সবসময়, দেখো আমি বারবার এগুলো বলছি এই কারণেই যে তোমাদের যেন মনে থাকে। বেরিলিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা কি গ্রুপ 2 এর মৌল। হ্যাঁ, পর্যায় সারণী গ্রুপ 2। দরকার হয় পিরিয়ডিক টেবিল নিয়ে একদিন বলবো, অবশ্যই বলবো তোমাদের পিরিয়ডিক টেবিল ডিটেলসে, পুরো পিরিয়ডিক টেবিলটা যেখান থেকে কোশ্চেন আসে তোমাদের, বিশেষ করে তুমি যদি ক্লাস টেনের এনসিআরটি ফলো করো না, তাহলে পিরিয়ডিক টেবিল থেকে ওইখান থেকেই সব কোশ্চেন চলে আসে। তো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর হচ্ছে রেডিয়াম, এই কটা মৌল হচ্ছে তোমার কি গ্রুপ 2 এর মৌল, এবং এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল। ক্লিয়ার? ক্ষারীয় মৃত্তিকা মৌল। ওকে, তাহলে কি ক্যালসিয়াম হচ্ছে একটা ক্ষারীয় মৃত্তিকা মৌল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। যদি ড্যাশ উপস্থিত থাকে তবে সবচেয়ে বেশি বৈপরীত্য তৈরি হবে। বৈপরীত্য মানে এখানে বলতে চাইছে এটাই, তুমি কোশ্চেনের অ্যান্সার থেকে বুঝে গেছো, বিভাজন, যৌন জনন, অঙ্গজ জনন, অযৌন জনন, মানে ব্যাপারটা এটাই বলতে চেয়েছে যে বৈপরীত্য। তো এই ক্ষেত্রে যখনই অপশান দেখছি তখনই বৈপরীত্য মানে এটাই, যেমন আমরা যে আমাদের যে পিতামাতার মতো আমরা দেখতে হলেও আমরা কি হুবহু কি পিতামাতার মতো একই রকম তো না। কিন্তু যদি বলি যে কুকুরে, যদি আমি অন্য কিছু বলি, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি,
কিন্তু যেমন আমি যদি বলি অঙ্গজ জনন, যেমন উদ্ভিদের যেসব জনন হয়, যেমন ধরো পাথরকুচি থেকে যে পাতা থেকে যে আবার মূল বেরোয়, মূল থেকে আবার গাছ হয়, তো সেগুলো দেখতে কি কোনো বৈপরীত্য দেখা যায়? পাথরকুচির পাতা তো পাথরকুচির মতোই দেখতে হবে না যে তৈরি হবে, তো এইটা হচ্ছে বৈপরীত্য না। দ্যাট মিন্স এদের মধ্যে অর্থাৎ যেসব অঙ্গজ জনন হয়, অঙ্গজননের মধ্যে কিন্তু বৈপরীত্য লক্ষ্য করা যায় না। সেরকম অযৌন জননের ক্ষেত্রে কিন্তু বৈপরীত্য লক্ষ্য করা যায় না। আবার বিভাজনের মধ্যে কিন্তু বৈপরীত্য খুব একটা লক্ষ্য করা যায় না। আম গাছ থেকে যে আম গাছ তৈরি হবে সেটা আম গাছের মতোই হুবহু দেখতে হবে, সেটা কি আলাদা কিছু হবে? অর্থাৎ এটাই বলতে চাইছি যে বৈপরীত্য তৈরি হবে কেবলমাত্র যৌন জননে, অর্থাৎ একটা পুরুষ এবং স্ত্রী গ্যামেটের যে মিলন, ঠিক আছে, এই মিলনের ফলে আমরা দেখো আমাদের প্রত্যেকের ডিএনএ কিন্তু আলাদা, এবং আমরা প্রত্যেকেই পিতামাতার কাছ থেকে চলে আসছি, পিতামাতার শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে তৈরি হচ্ছে, কিন্তু প্রত্যেকেই হুবহু সেম পিতামাতার মতো তা তো না, প্রত্যেকেই দেখো আলাদা। অর্থাৎ বৈপরীত্য দেখা যায় কোন জননে, এটাই কোশ্চেন করেছে। তো যৌন জননে কিন্তু বৈপরীত্য দেখা যায়। ক্লিয়ার? অঙ্গ জননে বিভাজন, অযৌন জনন নিয়ে অবশ্যই বলবো, এটা খুব ডিটেলসে বলা দরকার, তো একদিন একটা ভিডিওর মাধ্যমে এটা ডিটেলসে বলবো। অঙ্গজনন কিন্তু অনেক ধরনের অঙ্গজনন দেখা যায়, ওকে, যেমন খণ্ডীভবন, তারপরে তোমার খণ্ডীভবন দেখা যায়, কোরকোদ্গম দেখা যায়, ঠিক আছে, এইগুলো হচ্ছে এক একটা অঙ্গজনের উদাহরণ, তো সেটা পরে আলোচনা হবে। তাহলে এর রাইট অ্যান্সার কী হবে? যৌন জনন। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, যৌন জননের এককের নাম কি? ঠিক আছে, তো মনে রেখো যৌন জননের এককের নাম হচ্ছে গ্যামেট, পরীক্ষা আসে গ্যামেট। নেক্সট বলছে একটি উদ্ভিদের কাণ্ড অথবা মূল পরিধিতে বৃদ্ধি, দেখো পরিধিতে কথাটা জাস্ট হাইলাইট করো, পরিধিতে যদি বৃদ্ধি পায় তাহলে কোন কলা উপস্থিত থাকার জন্য সেটা হয়? তো মনে রাখবে বলছে নিবেশিত ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা, পরিধিস্থ ভাজক কলা নাকি সংযুক্ত ভাজক কলা। তো পরিধিতে যদি বৃদ্ধি পায় তখন সেটাকে বলা হয় পরিধিস্থ ভাজক কলা। ক্লিয়ার? আর যদি অগ্রস্থ অর্থাৎ কাণ্ডের বৃদ্ধি ঘটে তখন বলা হয় অগ্রস্থ ভাজক কলা। নেক্সট বলছে এ বি সি তিনটি মৌল ডোবেরিনার ত্রয়ী গঠন করে। দেখো ডোবেরিনারের ত্রয়ী সূত্রটা এটা হচ্ছে পর্যায় সারণীর অন্তর্গত একটা সূত্র, ঠিক আছে, ডোবেরিনার ত্রয়ী সূত্র। ডোবেরিনার বিজ্ঞানী ডোবেরিনার কি বলেছিল একটু ফাইন্ড আউট করো, একটু মাথা ঠান্ডা করে আগে শুনে নাও। বলেছে উনি একটা গ্রুপ বরাবর বলেছে, কি বললাম? একটা গ্রুপ। দেখো গ্রুপ কোনগুলো পিরিয়ডিক টেবিলের আমি বলে দিই একটুখানি। ধরো এই তো পিরিয়ডিক টেবিল, তো সমান্তরাল যে লাইন আছে এটাকে বলা হয় পর্যায়, এইগুলোকে বলা হয় পর্যায়। সমান্তরাল যেসব লাইন, অর্থাৎ মেন্ডেলিক পিরিয়ডিক টেবিলে টোটাল 7টা পর্যায় আছে। এটা 1 নং পর্যায়, এটা 2 নং পর্যায়, এটা 3 নং পর্যায়, এরকম 4 নং, 5 নং, এরকম 7টা পর্যায় আছে। ক্লিয়ার? আর ঠিক 18টা শ্রেণী আছে মেন্ডেলিকের আধুনিক পর্যায়, যেটা আমি বলছি, মানে যেটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র, ঠিক আছে, 18টা শ্রেণী। তো এগুলোকে বলা হয় একটা শ্রেণী, যেগুলো হচ্ছে তোমার ভার্টিক্যালি আছে, ভার্টিক্যালি একটা হচ্ছে শ্রেণী, এরকম 18টা শ্রেণী আছে। ডিটেলসে পরের ভিডিওতে বলবো। তো ভার্টিক্যালি যেসব লাইন সেগুলিকে বলা হয় শ্রেণী, আর হরাইজন্টালি যেসব লাইন সেগুলিকে বলা হয় পর্যায়। ক্লিয়ার? এইটুকু মাথায় ঢুকলো? আচ্ছা, এবার আমাকে বলেছে এ বি সি তিনটে মৌল, এ বি আর সি তিনটে মৌল। ডোবেরিনার কি বলেছে আগে ভালো করে ভাবো। বলেছে এ আর সি এর পারমাণবিক ভর 40, এ এর পারমাণবিক ভর কত? 40, আর সি এর পারমাণবিক ভর কত? 137। ক্লিয়ার? এটা বলে দিয়েছে কোশ্চেনে। এবার ডোবেরিনার বলছে যে আমি যদি গ্রুপ ওয়াইজ পরপর তিনটে মৌল নিই, এটা অবশ্যই তোমার একটা নির্দিষ্ট এলিমেন্ট অনুযায়ী, মানে নির্দিষ্ট মৌল পর্যন্ত, ঠিক আছে, গ্রুপ ওয়াইজ আমি যদি পরপর তিনটে মৌল নিই তাহলে মাঝের মৌলটির পারমাণবিক ভর কি বলছে? ডোবেরিনার বলছে যে মাঝের মৌলর যে পারমাণবিক ভর যেটা হবে সেটা বলছে যে প্রথম এবং যে শেষ এই দুটো মৌলের পারমাণবিক ভরের গড়। ক্লিয়ার? মাঝের মৌলটির পারমাণবিক ভর হবে প্রথম এবং শেষ মৌলটির পারমাণবিক যে গুরুত্ব বা ভরের তার গড় হবে। তাহলে 137 আর 40 যোগ করলে কত হয়? 137 আর 40 তোমার যোগ করলে হবে, এদিকে হচ্ছে 7 আর 4 আর 3 7, 177। তাহলে 177কে 2 দিয়ে গড় বলেছে, তাহলে দুটো আছে, তাহলে 2 দিয়ে ভাগ করো। যদি তুমি 2 দিয়ে এটা ভাগ করো তাহলে কবে? 8 দুগুণী 16, তাই না? 8 দুগুণী 16, 17, আর 8 দুগুণী 16 পয়েন্ট, মানে 88.5। তার মানে রাইট অ্যান্সার কী হচ্ছে? রাইট অ্যান্সার কিন্তু কী হচ্ছে? 88 ইজ আ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো ব্যাপারটা এটাই। তো এই টাইপের কোশ্চেন কিন্তু এইভাবেই সলভ করতে হবে। ঠিক সেরকম অক্টেভ রুল আছে, সব রুলগুলো আসবো ধীরে ধীরে, যখন যেটা হবে তখন সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করে দেবো। তাহলে আশা করি তোমরা ডোবেরিনারের ত্রয়ী সূত্রটাও বুঝলে উনি কী বলতে চাইছে। আর
এই টাইপের কোশ্চেন কীভাবে তোমরা সলভ করবে। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটিকে কেরোসিন তেলে সংরক্ষণ করা হয়? এইমাত্র এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করলাম, কি প্লাটিনাম, সোনা, তামা, সোডিয়াম। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু সোডিয়াম। এইখানে কয়েকটা জিনিস বলি যে দেখো এই যে তোমার তামা, তো তামাটা মনে রেখো কপার, এটা একটা ডি ব্লক এলিমেন্ট, হ্যাঁ, এটা কিন্তু সাথে সাথে একটু পড়ে নিও, ডি ব্লক মৌল, ডি ব্লকের মৌল কপার, ক্লিয়ার। আচ্ছা, প্লাটিনামের সংকেত কি? প্লাটিনামের সংকেত হচ্ছে পিটি, গোল্ডের সংকেত এইউ মানে অরেনিয়াম, মানে অরাম, অরাম অ্যাকচুয়ালি ডাকা হয়, তো সেইখান থেকে তোমার গোল্ডের সংকেত হচ্ছে এইউ, এগুলো মনে রেখো। আর এই যে প্লাটিনাম এবং গোল্ড, এটা কিন্তু অম্লরাজে দ্রবীভূত হয়। কি বললাম? অম্লরাজ, মানে শুধু তুমি সোনাকে এই যে ধরো আমরা সোনা যে পড়ি, আংটি পড়ি বা কেউ যে যাই পড়ো না কেন, এই সোনাকে শুধুমাত্র অ্যাসিড মানে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারে তুমি দ্রবীভূত করতে পারবে না, এই সোনা কিচ্ছু হবে না। এই কারণে তো সোনা হচ্ছে আনরিঅ্যাক্টিভ মেটাল, অর্থাৎ সোনাকে তুমি যেভাবেই রাখো না কেন সোনা কখনো গলে না বা ক্ষয় না, এই কারণে সোনা হচ্ছে দামি ধাতু, ক্লিয়ার। এবার দেখো তাহলে সোনাকে আমাকে গলিয়ে তো সোনাকে নতুনভাবে বানাতে হবে, তাহলে এর জন্য একটা মিশ্রণ আছে। কি মিশ্রণ? সেই মিশ্রণে 3 ভাগ HCl এবং এক ভাগ HNO3, কি বললাম? HNO3 দিয়ে একটা মিশ্রণ বানানো হয়, আর এই মিশ্রণকেই বলা হয় অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া। কি বললাম? অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া। তাহলে এই অম্লরাজেই কিন্তু অ্যাকচুয়ালি সোনা, প্লাটিনাম এইসব ধাতুগুলো দ্রবীভূত হয়, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। বলছে কোশ্চেন নাম্বার 8, বলছে 4 কেজি ভরের একটি বস্তু অনুভূমিক তলে স্থির অবস্থায় আছে, মানে একটা তল আছে, মনে করো এটা একটা তল, তো 4 কেজি একটা ভরের বস্তু আছে যার ওজন হচ্ছে 4 কেজি, ক্লিয়ার। একটি নির্দিষ্ট পরিমাণ বলের প্রভাবে, এবার এর উপর একটা আমি বল প্রয়োগ করলাম, পি বল প্রয়োগ করলাম, একটা নির্দিষ্ট পরিমাণ বলের প্রভাবে বস্তুটি 5 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো, বল প্রয়োগ করলাম, তো বস্তুটির মধ্যে ভেলোসিটি হয়ে সে কত পরিমাণ ভেলোসিটি পেল? সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো। বলছে বস্তুটির উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য কত হবে? দেখো এবার দেখো এইখানে একটা জিনিস বোঝার ব্যাপার, যে আমরা তো কৃতকার্য মানে, তোমরা বলতে পারো কৃতকার্য মানে স্যার তো আমরা ডব্লু জানি, ডব্লু তার মানে অবশ্যই তোমাকে ওয়ার্ড বার করতে বলেছে ডব্লু, এবার ডব্লু এই কৃতকার্য মানেই কিন্তু শক্তি, তাই না? কার্য মানেই একটা শক্তি, অর্থাৎ আমি যখন কোনো বস্তুকে যেমন যে কোনো বস্তুর মধ্যে দুটো শক্তি আছে, মানে টোটাল শক্তি হচ্ছে দুটো হয়, একটা হচ্ছে স্থিতিশক্তি হয় যেটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি, আর একটা গতিশক্তি। আমি বাংলা পড়াতে পড়াতে ইংলিশ টার্মগুলো বলবো যাতে যারা ইংলিশে পরীক্ষা দেবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তাদেরও কিন্তু সুবিধা হবে। তো কাইনেটিক এনার্জি যেটা হচ্ছে গতিশক্তি, আর পোটেনশিয়াল এনার্জি যেটা হচ্ছে তোমার স্থিতিশক্তি। এবার যখন আমি কোনো বস্তুকে ঠেলছি, আমি যখন বস্তুকে যেই ঠেলছি, তখন বস্তুর মধ্যে কী ধরনের শক্তি তৈরি হয়ে যাচ্ছে? তখন বস্তুটা গড়াতে শুরু করবে না, তাই না? তো বস্তুটার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি গতিশক্তি তৈরি হয়ে গেছে। এবার দেখো বস্তুর প্রাথমিক গতিবেগ কি কিছু ছিল? বস্তুটা তো প্রথমেই স্থির অবস্থায় ছিল না, তাহলে প্রাথমিক গতিশক্তি 0, ক্লিয়ার। প্রাথমিক মানে যেহেতু ভেলোসিটি 0, আমরা গতিশক্তির ফর্মুলা কি দেখো? কাইনেটিক এনার্জি অর্থাৎ কে, ঠিক আছে, কে এর ফর্মুলা হচ্ছে কি? হাফ mv², এর ফর্মুলা হচ্ছে হাফ mv²। তাহলে ভেলোসিটি যদি 0 হয়, তাহলে আমি বলতে পারি কাইনেটিক এনার্জি 0, তাহলে প্রাথমিক কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে 0, ক্লিয়ার। তাহলে আমাকে অন্তিম অর্থাৎ হাফ mv² যে পরের যে গতিটা দিয়েছে সেটা বার করতে হবে, অর্থাৎ আমাদের যেটা বার করতে বলেছে কৃতকার্য মানে গতিশক্তি, অর্থাৎ হাফ m মানে কত বলা আছে? m মানে 4 কেজি ইন্টু v² মানে 5 5 25, ক্লিয়ার। তাহলে 2 দুগুণি 4, 25 দুগুণি 50, অর্থাৎ রাইট অ্যান্সার কী হবে? 25 দুগুণি 50 জুল, অর্থাৎ রাইট অ্যান্সার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে যে কেন এখানে বিয়োগ করে নিয়ে আগের যে একটা অঙ্ক সেখানে আমরা বিয়োগ করেছি, কেননা ওর আগের গতিবেগ বলেছে যে আগের গতিবেগ ছিল এত, তারপরে বল প্রয়োগ করার পর পরের গতিবেগ হয়েছে এত, তো তখন কিন্তু তোমাকে মানে বলছে তাহলে গতিশক্তির কী পরিবর্তন ঘটেছে যদি চায়, বা কার্যের কী পরিবর্তন ঘটেছে, তখন কিন্তু বড় কার্য থেকে মানে বড় যে গতিশক্তি অর্থাৎ ফাইনাল যে তোমার কাইনেটিক এনার্জি থেকে প্রিভিয়াস যে কাইনেটিক এনার্জি সেটা কিন্তু বিয়োগ করে তারপরে অ্যান্সার হবে, ক্লিয়ার। কেন আমি এখানে বিয়োগ করে নিই আশা করি বুঝতে পেরেছো। তার একটাই কারণ, বস্তুটাই স্থির অবস্থায় ছিল প্রথমে, তো এই স্থির অবস্থায় থাকাকালীন ভি এর মান কত হয়? 0 হয়, কোনো ভেলোসিটি ছিল না, তখন কাইনেটিক এনার্জি 0 হয়ে যায়। এই কারণে এখানে রাইট অ্যান্সার হবে 50 জুল। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন।
বলছে একটি 2 কেজি ভরের বস্তুকে উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলো। আচ্ছা, বলছে একটা 2 কেজি একটা ভরের বস্তু, তুমি মনে করো কোনো একটা যে কোনো একটা জিনিস, একটা বল বা যাই হোক জিনিস, তুমি কি করেছো, এটা 2 কেজি, ঠিক আছে, এটাকে তুমি উপরের দিকে ছুঁড়ে মেরেছো। এইখানে একটা তথ্য দিয়ে রাখি যে মনে রেখো, যখন 2 কেজি ভরের বস্তুকে আমরা ছুঁড়ছি, ঠিক একদম এন্ড পয়েন্টে ঠিক এই পয়েন্টে কিন্তু, মানে যে পয়েন্টে বস্তুটা থেমে যাবে, তখন কিন্তু তার তোমার স্মৃতিশক্তি কিন্তু 0 হয়ে যাবে, এবং যখন থেকে পড়া মানে থেমে যাবে ঠিক তার আগের মুহূর্তে স্মৃতিশক্তি 0 এবং গতিশক্তি কিন্তু তখন বেশি হতে থাকবে, গতিশক্তির মান বাড়তে থাকবে আবার, কারণ সে তো তখন আবার নিচের দিকে পড়তে থাকবে না। ক্লিয়ার? তো যাই হোক, যেটা নিয়ে কোশ্চেন সেটা নিয়ে আলোচনা করি, পরে ওই ডিটেলসে আলোচনায় যাব। বলছে 2 কেজি ভরের একটি বস্তুকে উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলো। যদি বস্তুটির প্রাথমিক গতিবেগ 20 মিটার পার সেকেন্ড হয়, তবে 2 সেকেন্ড পরে বস্তুটির গতিশক্তি কত হবে, এবং জি এর মান দিয়ে দিয়েছে। দেখো এইখানে কাহিনিটা একটুখানি বোঝো, প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে কিন্তু করতে হবে, অন্যভাবে করতে হবে। দেখো এইখানে যেটা তোমাকে যেহেতু জি এর মান দিয়ে দিয়েছে, এবার জি বা এ, আমরা জিকে কি জানি, জি মানে হচ্ছে এখানে ছোট হাতের জি মানে হচ্ছে আমরা জানি অভিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন। ক্লিয়ার? গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন মানে হচ্ছে ত্বরণ। তো এইটা আমরা জানি যে জি ইকুয়াল টু, এটাও কিন্তু মনে রাখতে হবে, জি ইকুয়াল টু ভি মাইনাস ইউ। এটা ভি মানে কি? ভি মানে হচ্ছে অন্তিম বেগ, দ্যাট ইজ ফাইনাল ভেলোসিটি, আর ইউ মানে হচ্ছে ইনিশিয়াল বেগ। ছোটো থেকে তোমরা পড়ে এসছো, তো ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আর ভি মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি বাই টি। আচ্ছা, এটা আসলো কোথা থেকে? তোমরা বলতে পারো স্যার এটা যে লিখলেন কি করে মনে রাখবো এই সমীকরণটা? আমি তো সমীকরণ, ধরুন আমি তো সায়েন্সের ব্যাকগ্রাউন্ড না, তাহলে এই সমীকরণটা মনে রাখা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, তোমরা এই সমীকরণটা মনে রাখবে তো, যে ভি ইকুয়াল টু, নিশ্চয়ই বলবে যে হ্যাঁ স্যার এই সমীকরণটা জানি, ইউ প্লাস জিটি বা ইউ প্লাস এটি, তোমরা এই সমীকরণটা কিন্তু অবশ্যই জানো, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, বা বইয়ে অন্তত পড়েছ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আরে এ মানে অ্যাসিলারেশন, জি মানেও অ্যাসিলারেশন, একই ব্যাপার। এই যখন আবার ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এই দুটো সমীকরণই হয়। এবার কখন প্লাস হয় কখন মাইনাস হয়, এইটুকু ধারণা তুমি যদি করতে পারো, তাহলে তোমার এই অঙ্ক করতে চুটকি, মানে জাস্ট নর্মাল, জাস্ট দেখেই করে ফেলতে পারবে। এই টাইপের অঙ্ক বোঝাতে টাইম লাগছে শুধু। দেখো আমার যদি জি এর মান সবসময় পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই কি না? তাহলে জি সবসময় আমাদের কি হয়, মানে তোমার কেন্দ্রের দিকে হয়, তাই না? একটা যে কোনো বস্তুকে নর্মালি, আমরা যদি যে বস্তুটা নর্মালি ঘটে, অর্থাৎ আমরা যদি কোনো বস্তুকে ছেড়ে দিই, তাহলে সেটা কোথায় এসে পড়বে? পৃথিবীর ভূপৃষ্ঠে এসে পতিত হবে। তবে সেই ঘটনাগুলো হচ্ছে জি এর ক্ষেত্রে প্লাস। কিন্তু আমরা ঢিলকে যদি উপরের দিকে ছুঁড়ে দিই, তাহলে আমরা কি করছি? আমরা অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করছি, তো সেই ক্ষেত্রে জি এর মান নেগেটিভ। তাহলে এইখানে ফর্মুলাটা আমি কি লিখবো? এখানে ফর্মুলাটা কিন্তু এই ফর্মুলাটা লিখবো, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে তুমি এখানে মানটা বসাও, তাহলে ভি ইকুয়াল টু ইউর মান কত আছে? আমার ইউর মান দিয়েছে প্রাথমিক গতিবেগ 20, তাহলে 20 মাইনাস জি এর মান কত আছে? জি এর মান দিয়েছে 10, তাহলে 10 ইন্টু, আচ্ছা টি এর মান কত আছে? যে 2 সেকেন্ড, টি এর মান 2, তার মানে ভি এর মান কত পেলাম? 0 পেলাম কি না? ক্লিয়ার? তাহলে ভি এর মান আমরা 0 পেলাম। এবার আমাকে বলেছে বস্তুটি, দেখো এবার বলেছে বস্তুটির গতিশক্তি কত হবে। একটা জিনিস বলো তো, ভি এর মান যদি 0 হয়, তাহলে হাফ এম ভি স্কোয়ার, ভি এর মান 0 হলে গতিশক্তি 0 হবে কি না? এইটাই হচ্ছে অ্যান্সার। তো রাইট অ্যান্সার কী হবে? মানে আমাকে আর কিছু করার দরকার নেই, অঙ্কটা নিয়ে আর কিছু করারই দরকার নেই। যদি এখানে ভি এর ভেলোসিটি কিছু একটা বেরোতো, তখন আমরা সেই হাফ এম ভি স্কোয়ার ওইখানে মান বসিয়ে মান বের করতাম। কিন্তু যেহেতু এখানে তার মানে আমাকে কী বলেছে যে যেখানে যেটা নিয়ে আমি বলছিলাম, তার মানে ও এই ঢিলটা যে আমি ছুঁড়েছি না, ও একদম পিক পয়েন্টে গিয়ে, মানে যতদূর আমার ক্ষমতা ছিল ততদূর উঠিয়েছি, উপরে গিয়ে ওর গতিশক্তি, মানে এই পিক পয়েন্টে ওর গতিশক্তি পুরো 0 হয়ে গেছে, তখন স্থিতিশক্তি সর্বোচ্চ। তা যেখানে গতিশক্তি 0 হয়ে যাবে, তখন সেই মৌলটার বা সেই বস্তুটার স্থিতিশক্তির মান সবথেকে বেশি হয়। ক্লিয়ার? তাই ভি এর মান 0 বেরিয়েছে, এবং ওর হচ্ছে 0 জুল। ওই মুহূর্তে ওই পিক পয়েন্টে কিন্তু সেই বস্তুটা তোমার গতিশক্তি 0 জুল। আচ্ছা, গতিশক্তি 0 এই কথার অর্থই হচ্ছে ওই বস্তুটা ওর বেশি, ওটাই হচ্ছে ওর সর্বোচ্চ হাইট, এর বেশি কিন্তু উঠতে পারবে না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, আশা করি তোমরা বুঝে গেছো। এবার এইখানে আরেকটা জিনিস, আরেকটা টাইপের অঙ্ক দেয়, একটু আন্দাজ দিয়ে রাখি তোমাদের, যে
তোমাদের এইখানে হাইট বার করতে বলে। এখানে আমি বলে দিলাম একটা কোশ্চেন তোমরা পাবে, গ্রুপ ডিতে এই কোশ্চেনটা দিয়েছিল, যে বলা হয় যে একটা বস্তু ধরো এরকম টাইপের কোশ্চেন দেয়, কোনো একটা বস্তুকে তুমি সর্বোচ্চ উঁচুতে ছুড়লে, মানে তোমার যা ক্ষমতা সেই অনুযায়ী সে মনে করো এই বস্তুটা এত উঁচুতে উঠলো, এত উঁচুতে উঠলে তার স্থিতিশক্তি এই তোমার গতিশক্তি 0 হয়ে যায়। তাহলে এটার হাইট কত, তুমি কতটা উঁচুতে মেরেছো সেই হাইটটা কী করে বার করে, তখন ফর্মুলাটা মনে রাখবে H=12 GT স্কোয়ার। এটা একটু মনে রাখবে, H=12 GT স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে কিন্তু হাইট বার করা হয়। যখন কোশ্চেন আসবে তখন সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা কি করবে, এই ফর্মুলা কিন্তু তোমরা এক জায়গায় নোট ডাউন করো, এবং যখন আজকে আমি বোঝাচ্ছি এরপরে যখন আরও কোশ্চেন দেবো তখন কিন্তু তোমরা চেষ্টা করবে আগে করার। আমি তো করে দেবই, কিন্তু তোমরা সব কিছু অঙ্কগুলো চেষ্টা করবে। এইভাবে করতে করতেই কিন্তু তোমরা একসময় সায়েন্সটা তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। নেক্সট কোশ্চেন বলছে, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে রসায়ন বিজ্ঞানের রাসায়নিক সংযোগে দুটি গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করেছেন? তো এটা কিন্তু রাদারফোর্ড, ল্যাভোইশিয়ার, ডেমোক্রাটস নাকি প্রিস্টলে? তো রাইট অ্যান্সার কিন্তু মনে রাখবে, কিছু জিনিস মনে রাখতে হবে। ল্যাভোইশিয়ার কিন্তু তোমার যেটা রাসায়নিক সংযোগ সূত্র, ঠিক আছে, রাসায়নিক সংযোগ সূত্র একটা সূত্র আছে, যারা 11-12 পড়েছো তারা ব্যাপারটা জানো। রাসায়নিক সংযোগ সূত্র ল্যাভোইশিয়ার দিয়েছিলেন, এবং তিনিই কিন্তু তোমার এই রাসায়নিক যে সংযোগের দুটি গুরুত্বপূর্ণ সূত্র কিন্তু প্রদান করেছিলেন বিজ্ঞানী ল্যাভোইশিয়ার। ওকে, আর প্রিস্টলি তোমরা জানো, যিনি অক্সিজেন গ্যাস আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী প্রিস্টলি, এবং ক্যাভেন্ডিস, তাই না, ক্যাভেন্ডিস কিন্তু তোমার হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেছিলেন। এগুলো আসে কিন্তু যে কোন বিজ্ঞানী হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন, তো সেটা হচ্ছে বিজ্ঞানী ক্যাভেন্ডিস। আর প্রিস্টলি কিন্তু কি আবিষ্কার করেন, তিনি কিন্তু অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন। এইখানে আরেকটা জিনিস বলে দিই, যে তোমরা গ্র্যাভিটেশনাল যে জি এর মান, তাই না, জি যেটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তাই না, আমরা পড়েছি নিউটনের মহাকর্ষ সূত্র, এবং সেখানে জি পেয়েছি, যে বড় হাতের জি, যেটা হচ্ছে জি এর মানটা পরীক্ষায় দেয়। তো এই যে গ্র্যাভিটেশনাল, এটাও আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ক্যাভেন্ডিস। মানে জিটা এনেছিলেন নিউটন, কিন্তু জি এর যে মান আছে একটা, জি এর মান, সেই মানটা আবিষ্কার করেছিলেন, মনে রাখো, বিজ্ঞানী ক্যাভেন্ডিস কিন্তু জি এর মান পরীক্ষণীয়ভাবে কিন্তু আবিষ্কার করেন। চলো নেক্সট কোশ্চেন। আর রাদারফোর্ডটা বলে দিই, এটা বাদ রাখবো কেন, রাদারফোর্ড কিন্তু তোমার পরমাণুর মডেল দেন, ঠিক আছে, এবং তিনিই প্রথম বলেছিলেন যে পরমাণুর একটি ক্ষুদ্র স্থানে, মানে একটু বলি, এই যে পরমাণুর ঠিক ক্ষুদ্র স্থানে একটা কেন্দ্রে নিউক্লিয়াস, অর্থাৎ নিউট্রন এবং প্রোটন, মানে নিউট্রন অবস্থান করে এবং প্রোটন অবস্থান করে, এবং এটাকেই বলা হয় নিউক্লিয়াস। অর্থাৎ নিউক্লিয়াসের ধারণাই কিন্তু প্রথম দেন হচ্ছে রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড। ক্লিয়ার? তার পরমাণু মডেল, এবং তিনি কোন কণা বিকিরণের দ্বারা এই পরীক্ষাটি করেছিলেন, মনে রেখো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমেই কিন্তু তিনি এই পরমাণুর যে গঠন তার ধারণা কিন্তু দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি কখনোই প্রকৃতিতে একা একা তৈরি হতে পারে না? দেখো, বল, জড়তা, ভরবেগ, বেগ। দেখো, জড়তা মানে কি, ঠিক আছে, জড়তাটা হচ্ছে মানে তোমার, আচ্ছা, ভরবেগটা দেখো, বেগ একা একা তৈরি হতে পারে। একটা বস্তু চলতে শুরু করলেই মানে তার বেগ আছে, তাহলে একা একা তৈরি হতে পারে। তার মানে বেগ একা তৈরি হতে পারে, ভরবেগও একা তৈরি হতে পারে। ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ, তাহলে একা তৈরি হতে পারে। জড়তাটা এটা ডিটেলসে একটু বলার দরকার, কিন্তু জড়তাও একা তৈরি হতে পারে, মনে রেখো, জড়তাটাও একা তৈরি হতে পারে। মানে জড়তা হচ্ছে ইনার্শিয়া, ঠিক আছে, এটাও একা তৈরি হতে পারে। কিন্তু বল কিন্তু কখনো একা তৈরি হতে পারে না। ক্লিয়ার? কেননা তুমি কোনো যদি কার্য না করো তাহলে কি বল আসবে? আমি যেমন সাপোজ আমি যদি একজনকে কিছু বলি, তবেই, মানে এক জায়গায় যদি আঘাত করি, কোনো একটা জায়গায় যদি আঘাত করি, তবেই তো সেখান থেকে রিয়াকশান আসবে না, অ্যাকশানের পরিপ্রেক্ষিতে রিয়াকশান তো আসবেই। তার মানে বল কিন্তু একা তৈরি হতে পারে না, বাকি সব একা তৈরি হতে পারে। তো রাইট অ্যান্সার হচ্ছে বল। এখানে বলের কিছু কোশ্চেন হয়, যেমন বলের পরীক্ষা আসে যে সিজিএস একক ও এসআই একক কী। তো মনে রাখবে, বলের সিজিএস একক হচ্ছে তোমার হচ্ছে ডাইন, আর এসআই একক হচ্ছে নিউটন, তাই না, সিজিএস একক হচ্ছে ডাইন আর এসআই একক হচ্ছে নিউটন। পরীক্ষায় আসে, যেখানে এক ডাইন মানে কি, পরীক্ষা এটাও আসে যে এক ডাইন বলতে কি বোঝায়। তো মনে রাখো, এক ডাইন মানে হচ্ছে 1 গ্রাম ইন্টু তোমার সেমি পার সেকেন্ড স্কোয়ার।
ক্লিয়ার? কিভাবে মনে রাখবে সেটাও আমি যখন ডাইন নিউটন বল ওই চ্যাপ্টার নিয়ে দেখো ডিটেলসে আলোচনা হবে, অবশ্যই বলছি। আবারও বলছি, আমি কোশ্চেনগুলো তোমাদের দিয়ে যাই, আগে প্রোভাইড করি যে বিভিন্ন বিগত বছরে যেসব পরীক্ষাগুলো হয়ে এসছে সে তাদের কোশ্চেনের লেভেল কেমনভাবে তারা কোশ্চেন করে, তোমরা কোশ্চেন সম্বন্ধে আগে জানো, বা যারা জানো তারা আবার দেখো, তাদের ভালো হবে। যারা নিউ ভিউয়ার্স আছো তারা জানো, দেখো, তাহলে তোমরা একটা আইডিয়া পাবে যে মানে রেলওয়ে বেশিরভাগ তোমরা জানো টিসিএস তোমার কন্ডাক্ট করে রেলওয়ে পরীক্ষা, তো টিসিএসের ধরনটা কেমন হয় তোমরা সেই কোশ্চেনের সম্বন্ধে আগে জানাটা দরকার। আর সবথেকে বড় কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ার থেকেও কিন্তু কোশ্চেন হুবহু মানে কপি হয়, এটুকু তোমাদের জানিয়ে দিলাম, হুবহু কপি হয়। তো প্রিভিয়াস ইয়ারকে কমপ্লিট করো, ওকে? ডিটেলসে হবে অবশ্যই, তার জন্য আছি। তো এই যে এক ডাইন, এই এক ডাইন মানেই হচ্ছে 1 গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু মাথায় রেখো, পরীক্ষায় হুবহু দেয় যে 1 ডাইন সমান কোনটি। তো 1 গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, 1 কেজি ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার, নাকি 1 মিটার এই 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইরকম টাইপের কোশ্চেন হয়। চলো নেক্সট। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, বলছে যদি তুমি কোনো দর্পণের সামনে দাঁড়িয়ে তোমার প্রতিবিম্বটিকে তোমার থেকে ছোট দেখতে পাও। দেখো বলছে মনে করো যে কোনো একটা দর্পণ, এখানে যে কোনো একটা দর্পণ আছে, সে কী দর্পণ আছে জানি না, এখানে তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে? দাঁড়িয়ে তুমি এইখানে আয়নায় তোমার প্রতিবিম্ব দেখছো, ক্লিয়ার? তো প্রতিবিম্বটি যদি দেখতে পাও এবং তুমি যদি এরকম দেখো ছোট দেখতে পাও, মানে তুমি যা সাইজের তার থেকে যদি ছোট দেখতে পাও, তাহলে সেটা কি ধরনের দর্পণ? সমতল, উত্তল, অবতল, নাকি উভতল দর্পণ? তো মনে রাখবে, যদি প্রতিবিম্ব ছোট দেখায়, যেমন আমি একটা উদাহরণ দিই, তাহলে দেখবে আরও ক্লিয়ার আইডিয়া আসবে। এখানে অনেক ডিটেলসে আলোচনা করা যায়, কিন্তু আমি তোমাদের দেখো সব কিছু ডিটেলসে আলোচনা অবশ্যই করাও যায়, কিন্তু তোমাকে সঠিক লজিকটাও জানতে হবে। লজিক্যালি পড়লে কি তোমাকে এত ডিটেলস না জানলেও চলবে, তোমার তো পরীক্ষায় কোশ্চেন করা নিয়ে কথা না, আমার নাম্বার দরকার, এমসিকিউ সঠিক হওয়া নিয়ে কথা। তো সঠিকটা তো সব কিছু সঠিক করার জন্য যে তোমাকে যে গভীরে পড়তে হবে তার কোনো মানে নেই, ক্লিয়ার? তোমাকে সহজ সরল ভাষায় জিনিসগুলো বুঝে নিতে হবে। তোমরা প্রত্যেকেই দেখেছো গাড়ির যে ভিউ ফাইন্ডার, যেটাকে বলা হয়, তোমরা মোটরসাইকেল দেখেছো, মোটরসাইকেলের সামনে দুদিকে দুটো আয়না থাকে কি না? সেই আয়নায় আমরা কি দেখি? আয়নায় আমরা পিছন থেকে কোনো বস্তুকে আমরা দেখতে পাই, পিছনে কোনো গাড়ি আসছে কি না। তাহলে তোমরা বলো তো, পিছনের গাড়িগুলো যদি একটা তোমার 10 চাকার লরি থাকে, তা 10 চাকার লরিটাকে পুরোটা দেখতে পাও কি না? 10 চাকার লরি কিন্তু পিছন দিকের যে লরি, অত বড় লরিটাকে তুমি কিন্তু পুরো লরিটাকেই কিন্তু দেখতে পাও। তাহলে প্রতিবিম্বটা যেটা আয়নার মধ্যে তৈরি হয়েছে উত্তল দর্পণে, ওটাকে বলা হয় উত্তল দর্পণ, তোমার যে ভিউ ফাইন্ডার, ওই যে দর্পণে আয়নার মধ্যে যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেটা গাড়ির সাইজের মতো কি? সাইজের থেকে ছোট না? তাহলে এই ছোট প্রতিবিম্ব তৈরি হয় কিন্তু উত্তল দর্পণ, যার ইংলিশকে বলা হয় কনভেক্স। তো ইংলিশটা আমরা বলে দিলাম, কারণ পরীক্ষায় কিন্তু কনভেক্স দিয়েও কথাটা আসে, বাংলা মিডিয়ামের ক্ষেত্রেও কিন্তু ইংলিশ দিয়ে দেয় যে কনভেক্স মিরর নাকি কনকেভ মিরর। তো কনভেক্স মিরর বলা হয় উত্তল দর্পণ, আর অবতল দর্পণকে বলা হয় কনকেভ, ঠিক আছে? কনকেভ মিরর। তাহলে অবতল দর্পণ ঠিক কী হয়? অবতল দর্পণে ঠিক বড় আকারের প্রতিবিম্ব তৈরি হয়। যেমন আমি বলি যে মেকআপ আয়না, যেগুলো এই যে যারা বাড়ির মহিলারা বা মেয়েরা যে মেকআপ করার সময় যে দর্পণটা ইউজ করা হয় সেটা অ্যাকচুয়ালি কনকেভ মিরর, মানে অবতল দর্পণ। কেন? তার কারণ মেকআপটা যেন ঠিকঠাক হচ্ছে, মানে চোখের ঠিক পজিশনে, যেখানে ধরো আইলানা বা যাই হোক যাবতীয় দেওয়ার দরকার ছিল, ঠিক সেই জায়গায় যাতে জিনিসগুলো পড়ে, বা ঠিকঠাক জিনিস ঠিক জায়গায় পড়ে, তার সেটা ভালো করে দেখার জন্য অ্যাকচুয়ালি তোমার প্রতিবিম্বটা বড় করে দেখায়, ক্লিয়ার? তো যেমন আর একটা উদাহরণ দিই, যেমন স্ট্রিট লাইট বলতে যেগুলো তোমার রাস্তায় যেসব লাইট দেওয়া থাকে, সেখানে বলো তো সেখানে অবতল দর্পণ দেওয়া হয় না উত্তল দর্পণ দেওয়া হয়? সেখানে কিন্তু একটা আইডিয়া করো, আমাদের লাইটটিকে অনেক দূরের দরকার, নাকি আমাদের লাইটটা বিস্তৃতি দরকার, অর্থাৎ অনেকটা জুড়ে যেন লাইটটা পড়ে, আমরা তো সেটাই চাই। তাহলে উত্তল দর্পণ কি করে? উত্তল দর্পণ অনেকটা বিস্তার লাভ করে কিন্তু আলোটাকে ফেলে। তাই আমাদের কিন্তু তোমার যে স্ট্রিট লাইট, সেখানে কিন্তু তোমার আলোটা আমার বিস্তার দরকার বলে, তাই সেখানে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে তোমরা বলতে পারো, তাহলে অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? এই সব ক্ষেত্রে অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? সার্চ লাইটে। ভালো করে শুনবে কিন্তু, যে লাইট দিয়ে আমরা কোনো কিছু খুঁজি,
যেমন পুলিশের কাছে চোর ধরার জন্য ধরো রাতের বেলা তাকে ধরো কোথাও ইসে পাঠানো হয়েছে একটা গ্রামকে দেখার জন্য বা একটা জায়গাকে দেখার জন্য, তো তাদের কাছে যে লাইট থাকে সেটাকে বলা হয় সার্চ লাইট। তো সার্চ লাইটে কিন্তু আবার উত্তল দর্পণ ইউজ করা হয়, সরি অবতল দর্পণ ইউজ করা হয়। ঠিক আছে, তার কারণ কি? সার্চ লাইটে তার কারণ অবতল দর্পণ কী করে, অনেক দূর পর্যন্ত আলোটাকে নিয়ে যায়, অনেক দূর, তার মানে তুমি দূরের জিনিসকেও ভালো স্পষ্ট দেখতে পারবে। তো বিষয়গুলো কিন্তু দেখো তোমাকে, তাহলে আমি যদি তোমাকে ছবি দিয়ে বোঝাতাম, এই ছবি টবি এঁকে কীভাবে কী হচ্ছে আমি বোঝাতেই পারতাম, তোমাদের অবশ্যই বোঝাবো, এই যে এইভাবে যাচ্ছে এই কারণে এটা হচ্ছে অবতল দর্পণ, ছবি দিয়ে অবশ্যই বোঝাবো। কিন্তু এই যে তুমি লজিক দিয়ে বুঝলে না বিষয়গুলো, তোমার কিন্তু এত ছবি না জানলেও চলবে। তার কারণ তোমার মেইন উদ্দেশ্য হচ্ছে অ্যান্সারটা সঠিক করার। ক্লিয়ার? তোমাকে অত সায়েন্স পড়ার দরকার নেই, সায়েন্স তুমি পড়তেই পারো, কিন্তু তোমাকে অ্যান্সার সঠিক করতে হবে। তো রাইট অ্যান্সার কী হবে? উত্তল দর্পণ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত গ্যাসগুলোর মধ্যে কোনটি জৈব গ্যাস প্ল্যান্টে তৈরি হয় না বলেছে। দেখো মিথেন তো তোমরা জানো, গোবর গ্যাস হচ্ছে জৈব গ্যাস, যেখানে গোবর গ্যাস দিয়ে বিভিন্ন ধরনের মানে গোবর দিয়ে গ্যাস তৈরি করা হয়, সেটা হচ্ছে জৈব গ্যাস প্ল্যান্ট। তো গোবর গ্যাসে কী কী তৈরি হয়? মিথেন তৈরি হয়, যার সংকেত হচ্ছে CH4। মিথেন, এবং মিথেন যখনই বলছি মনে রাখো এটা কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস। এবং সাথে সাথে মনে রাখবে যে জৈব যৌগের, কি বললাম ভালো করে শোনো, জৈব যৌগে, এটা এই কোশ্চেনটাও গ্রুপ ডিতে এসেছিল, জৈব যৌগের সবচেয়ে সরলতম যৌগ কোনটি? জৈব যৌগের সবচেয়ে সরলতম জৈব যৌগ কোনটি? তার নাম হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে সবচেয়ে সরলতম, মানে ক্ষুদ্রতম, এর ছোট কোনো যৌগ হতে পারে না জৈব যৌগের ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মিথেন কি? জৈব গ্যাস প্ল্যান্টে তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 এও জৈব গ্যাস প্ল্যান্টে তৈরি হয়। কার্বন মনোক্সাইড CO, হাইড্রোজেন সালফাইড H2S এও জৈব গ্যাস প্ল্যান্টে তৈরি হয়। তার মানে এও তৈরি হয়, কিন্তু কার্বন মনোক্সাইড কিন্তু জৈব গ্যাস প্ল্যান্টে তৈরি হয় না। এবারে এখানে দুটো কথা বলি, যে CO2, এই CO2 মনে রাখবে, CO2 একটা কিন্তু আম্লিক অক্সাইড। কি বললাম? CO2 হচ্ছে আম্লিক অক্সাইড। এবং CO2 দিয়ে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়, তোমরা জানো, শুষ্ক বরফ। তো শুষ্ক বরফ তৈরি করতে কিন্তু এই CO2-র সঙ্গে নুন মিশিয়ে, মানে বরফের সঙ্গে নুন মিশিয়ে কিন্তু তোমার এই শুষ্ক বরফ তৈরি করা হয়। আর হাইড্রোজেন সালফাইড তোমরা জানো, পচা ডিমের গন্ধযুক্ত একটা গ্যাস। হাইড্রোজেন সালফাইড কার সাথে কার মিশিয়ে তৈরি করা হয় অন্য একদিন বলা হবে, নাহলে একটা ভিডিওতে যদি সব কিছু বলে দিই না, ভিডিও খুব লেন্দি হয়ে যাবে, তখন তোমাদেরই বোরিং লাগবে। নেক্সট কোশ্চেন, খাদ্যদ্রব্য টক ও দুর্গন্ধযুক্ত হয়ে যাওয়ার প্রধান কারণ হলো, মানে কোনো খাদ্যদ্রব্য টক হয় এবং দুর্গন্ধযুক্ত হয়, এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে ফ্যাট থাকে এবং তেল থাকে। এই ফ্যাট আর তেলের কি হয়? অক্সিডেশন হয়। বলেছে কি? হাইড্রোলিসিস, অক্সিডেশন, রিডাকশন, ফিল্ট্রেশন। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অক্সিডেশন। অর্থাৎ এই যে ফ্যাট আর তেল থাকে আর বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যাকচুয়ালি অক্সিডেশন বিক্রিয়া ঘটে, ওই অক্সিডেশন বিক্রিয়া ঘটার জন্যই কিন্তু সেটা তোমার দুর্গন্ধযুক্ত এবং হচ্ছে টক, স্বাদের টক হয়। ক্লিয়ার? আচ্ছা, এইখানে তোমরা একটু বলে দিই ডিটেলসে, একটু হালকা, যে অক্সিডেশন মানে কি? অক্সিডেশন বিক্রিয়া মানেই হচ্ছে জারণ বিক্রিয়া। দেখো তোমরা বাংলাটা বললে কিন্তু কিছুটা বুঝবে, ইংলিশটাও সাথে সাথে জানতে হবে। জারণ বিক্রিয়ায় কী হয়? যদি ইলেকট্রনিক কনসেপ্ট, দেখো গ্রুপ ডিতে দিয়েছিল, ইলেকট্রনিক কনসেপ্টে যদি আমরা অক্সিজেন দিয়ে বলি, তো মনে রাখবে অক্সিজেন যুক্ত হলে জারণ। কি বললাম? অক্সিজেন, কোনো বিক্রিয়ায় যদি অক্সিজেন O2 যুক্ত হয় তখন সেটাকে বলা হয় জারণ বিক্রিয়া, এবং হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তখন সেটা জারণ বিক্রিয়া। এবার ইলেকট্রনিক কনসেপ্টে এটাই বলছে, যদি ইলেকট্রন বেরিয়ে যায়, কোনো বিক্রিয়া যদি ইলেকট্রন বেরিয়ে যায় তখন সেটা জারণ বিক্রিয়া ধরা হয়। যেমন একটা এক্সাম্পল দিই, তাহলে একটু ক্লিয়ার আসবে। যে ধরো সাপোজ আমি বললাম Fe থেকে Fe2+ লিখলাম, আমি Fe থেকে Fe2+, দেখো আগে 2+ লিখলাম, এটা আগে জানতে হবে যে প্লাস মানে কি। কোনো কিছুর মাথায় প্লাস মানে আমরা সাধারণত প্লাস দিয়ে কী করি? যোগ করি, তাই না? কিন্তু কেমিস্ট্রির ভাষায় এটা মনে রাখবে ইলেকট্রন বেরিয়ে যাওয়া। অর্থাৎ ধরো আমার কাছ থেকে আমি একটা, মনে করো কোনো একটা এলিমেন্ট দ্যাট ইজ মলিকুল, তো আমার কাছ থেকে যদি একটা কিছু বেরিয়ে যায়, তার মানে একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তখন আমি হব আমার মাথায় একটা প্লাস। অর্থাৎ একটা ইলেকট্রন বেরিয়ে গেছে মানে আমি একটা প্লাস, আমার মাথায় একটা প্লাস। ক্লিয়ার? তাহলে আয়রন থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, তখন তৈরি হয় আয়রন 2+। দেখো অনেক বইয়ে আমি দেখেছি যে বিয়োগটা জারণের ক্ষেত্রে Fe-2E
থেকে Fe2+। অ্যাকচুয়ালি মডার্ন যে সায়েন্স বলছে যে ইলেকট্রনের আগে কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া হয় না। তো বইগুলো দেখি এখনও 9-10-এর বই অতটা ধরে না, তার কারণ 9-10-এর বই তোমার মোটামুটি এই মাইনাস দিলেও কিছু বলে না, কাটে না। কিন্তু 11-12-এ যারা উঠবে না, যারা কলেজে পড়বে, অনার্স পড়বে, তখন কিন্তু তোমার ইলেকট্রনের আগে দেখবে, মানে ইলেকট্রন জানানোর ক্ষেত্রে ইলেকট্রনটাকে ডান দিকে লেখা হয়, যেহেতু ইলেকট্রনের আগে মাইনাস চিহ্ন দিতে নেই। ক্লিয়ার? কেন গ্রুপ ডি এর কোশ্চেন আমি দেখেছি মাইনাস দিয়েই করে দিয়েছে, তার কারণ হচ্ছে যেহেতু 9-10-এর লেভেলের পরীক্ষা, মানে 9-10 লেভেলের হিসাবে ধরা হচ্ছে, তাই সেখানে মাইনাস। তোমাদের যদি এরকমও লেখা থাকে আমি লিখেও দিই যে Fe থেকে -2E থেকে Fe2+, তোমরা যদি এটাও করে আসো তোমাদের কাটবে না, এটাই রাইট অ্যান্সার। তার মানে আমি বলতে চাইছি ইলেকট্রন বেরিয়ে গেলে হয় অক্সিডেশন, ঠিক কোনো বিক্রিয়ায় ইলেকট্রন যদি যুক্ত হয় তখন সেটাকে বলা হয় রিডাকশন বা বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার? আর হাইড্রোলিসিস কি? হাইড্রোলিসিস যেখানে জলের দ্বারা বিয়োজন হয়, জল বিয়োজন বিক্রিয়া, সেটাকে বলা হয় হাইড্রোলিসিস। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির উৎপাদনে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়? কোনটির উৎপাদনে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়? বেকিং পাউডার, বেকিং সোডা, ওয়াশিং পাউডার নাকি ব্লিচিং পাউডার? তো রাইট আনসার কিন্তু ব্লিচিং পাউডার উৎপাদনে কিন্তু ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়। অর্থাৎ যদি আমি ক্যালসিয়াম হাইড্রক্সাইড, দেখো রিয়াকশানটা দেখো, ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্লাস Cl2 বিক্রিয়া করি, তাহলে এটা উৎপন্ন করে হচ্ছে তোমার CaOCl2, অর্থাৎ এই ব্লিচিং পাউডার, ঠিক আছে, CaOCl2 প্লাস তোমার এইখানে থাকবে জল। দেখো ব্যালেন্স তুমি না করতে তোমার অ্যাকচুয়ালি রিয়াকশান দরকার। তাহলে অ্যাকচুয়ালি কি এই ক্লোরিন গ্যাস অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে যদি ক্লোরিনের বিক্রিয়া করি তবেই কিন্তু এই ব্লিচিং পাউডার অর্থাৎ CaOCl2 উৎপন্ন হয় আর জল উৎপন্ন হয়। ক্লিয়ার? তাহলে ব্লিচিং পাউডার তৈরি করতে কিন্তু অ্যাকচুয়ালি ক্লোরিন গ্যাস প্রয়োজন হয়। ক্লোরিন গ্যাসের সঙ্গে আর কার বিক্রিয়ায় তোমার ব্লিচিং পাউডার তৈরি হয়? ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্লিয়ার? আর এখানে ওয়াশিং পাউডারের সংকেত কি? ওয়াশিং পাউডার তোমরা জানো, সোডিয়াম কার্বনেটকেই বলা হয় ওয়াশিং পাউডার। কি? Na2CO3, তাই না? Na2CO3 তার সঙ্গে 10 অণু জল থাকে, তাই না? 10 অণু জল আর Na2CO3, এটাকে বলা হয় সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট বা ওয়াশিং সোডা, ওয়াশিং পাউডার। ক্লিয়ার? তাহলে ওয়াশিং পাউডারে কত অণু জল থাকে? 10 অণু। এইখানে আরেকটা জিনিস বলি, বেকিং পাউডার আর বেকিং সোডা নিয়ে তোমাদের অনেকের মধ্যেই একটু দ্বন্দ্ব আছে, যে দুটো জিনিসই কি এক? বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটো জিনিসই কি এক? দেখো, বেকিং সোডা হচ্ছে একটা মৌলিক, মানে মৌলিক বলতে কি, বেকিং সোডার মধ্যে শুধুমাত্র সোডিয়াম বাইকার্বনেটই থাকে। ক্লিয়ার? বেকিং সোডার মধ্যে শুধুমাত্র অনলি অন সোডিয়াম বাইকার্বনেট, যার সংকেত হচ্ছে Na, যার সংকেত বলছি NaHCO3। তাহলে বেকিং সোডা যদি বলি তাহলে তোমাকে বুঝে নিতে হবে তার মধ্যে শুধুমাত্র সোডিয়াম বাইকার্বনেট, বা এটা পরীক্ষা অনেক জায়গায় লেখা থাকে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এই মৌলটাই শুধু থাকে। কিন্তু যদি বলি বেকিং পাউডার, যখনই পাউডার বলছি তখনই কিন্তু এর সাথে এই সোডিয়াম বাইকার্বনেট তো থাকেই, তার সাথে টার্টারিক অ্যাসিড, আরও বিভিন্ন লবণ থাকে। তার মানে সোডিয়াম, তোমার বেকিং পাউডার হচ্ছে বিভিন্ন যৌগের একটা মিশ্রণ। ক্লিয়ার? আর বেকিং সোডা হচ্ছে শুধুমাত্র একটাই কম্পোনেন্ট থাকে, যেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। ক্লিয়ার? এই দুটোর মধ্যে এটাই ফারাক, আর কিছু না। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে অনেকের কাছে ভিডিওটা যায়। আর অবশ্যই পাশের বেল আইকনটি অন করে দিও, যাতে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণের পুষ্টিকলা হিসেবে কাজ করে? মানে কোনো ভ্রূণ বৃদ্ধি পাচ্ছে, তার যে পুষ্টি যোগায় সেই পুষ্টিটা কে যোগায়? ডিম্বাশয়? ডিম্বাশয় তো পুষ্টি যোগায় না, ডিম্বাশয় সেখানে তোমাদের সংরক্ষণ করে, তাই না? ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয়, তো সেটা পুষ্টি নিশ্চয়ই যোগায় না। জাইগোট, এন্ডোস্পার্ম নাকি ডিম্বাণু? তো রাইট আনসার হচ্ছে এন্ডোস্পার্ম। দেখো এটা ডিটেলসে তোমাদের আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলসে দেবো, তোমরা আপাতত এটা মনে রাখো যে ভ্রূণের যে পুষ্টিকলা হিসেবে কাজ করে সেটা হচ্ছে এন্ডোস্পার্ম। ক্লিয়ার? এটা একটা তোমাদের বায়োলজির পার্ট এবং সেটা চিত্রের মাধ্যমে তোমাকে পুরোপুরি কিন্তু বুঝতে হবে, তবেই তোমার কাছে ক্লিয়ার আইডিয়া আসবে। নেক্সট কোশ্চেন বলছে ক্রিপ্টন এর পারমাণবিক সংখ্যা 36, এর ইলেকট্রন বিন্যাস কি হবে? দেখো, ইলেকট্রন বিন্যাস বোঝার আগে এক একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে দেখো আমাদের কতগুলো অরবিট আছে। দেখো একটা সিম্পল বলি, একটা এই মনে করো নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন অরবিট আছে, এগুলোকে বলা হয় একটা অরবিট। এটাকে যেমন প্রথম যে অরবিট সেটাকে নাম হচ্ছে কে শেল,
মানে কে কক্ষ, দ্বিতীয় হচ্ছে এল কক্ষ, ঠিক আর একটা অরবিট যদি থাকে তখন সেটাকে বলে এম কক্ষ। তো এরকম কক্ষ থাকে, সেই কক্ষটা ডিপেন্ড করে নাম্বার অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপর। অর্থাৎ এনের মান যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা এনের মান যদি 1 হয় তখন সেটাকে আমরা কে শেল বলি, যদি এনের মান 2 হয় তখন আমরা কে এল শেল বলি। আগে জিনিসটা একটু বুঝে নাও, তাহলে আর জীবনে ভুলবে না। এল শেল, এনের মান যদি 3 হয় তখন আমরা বলি কে এল এম শেল, এনের মান যদি 4 হয় তখন আমরা বলি এন শেল। ক্লিয়ার? তাহলে এইগুলো এক একটা শেল এবং এক একটা কক্ষপথ। মনে রাখবে প্রথম কক্ষে 2টো ইলেকট্রন থাকে, পরের কক্ষে কটা ইলেকট্রন? 8টা ইলেকট্রন থাকে, তারপরের কক্ষে 18টা থাকে, তারপরের কক্ষে থাকে তোমার হচ্ছে 32টা। এবার তুমি বলতে পারো যে স্যার আমি কি করে মনে রাখবো কোন কক্ষে কত থাকে? তার ফর্মুলা হচ্ছে 2n², একটা ফর্মুলা আছে 2n², যা দিয়ে কোনো কক্ষে মোট কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা নির্ণয় করা যায়। তাহলে দেখো এনের মান আমি যদি বলি কে শেল, কে শেলে কতগুলো ইলেকট্রন থাকবে, তাহলে ফর্মুলা কি বলেছে? 2n², ফর্মুলা বলছে 2n², তাহলে 2 ইন্টু, আবার দাগের কি সমস্যা হলো, তাহলে 2 ইন্টু এনের মান কত হলে আমি কে শেল বলেছি? এনের মান 1 হলে, তাহলে 1², তার মানে কি 2 1 2। তার মানে বুঝে গেলে কি করে আমরা বার করব যে কোন শেলে কতটা ইলেকট্রন থাকে। যদি বলি এন শেলে কতগুলো ইলেকট্রন থাকে, একটা পেজ নিয়ে নিই, যদি বলি এন শেলে কতগুলো ইলেকট্রন আছে, তাহলে এন শেল, এন মানে ক্যাপিটাল এন, যদি বলি ক্যাপিটাল এন শেলে কতগুলো ইলেকট্রন আছে, তাহলে ক্যাপিটাল এন মানে কি তুমি তখনই বুঝে নেবে যে ক্যাপিটাল এন মানে হচ্ছে কে এল এম এন, অর্থাৎ এনের মান কত হবে? এনের মান 4 হবে। তাহলে ফর্মুলা কি? 2 ইন্টু 4², তাই না? 2n², 2 ইন্টু 4², 4², তার মানে কত? 2 ইন্টু 4 4 16, তার মানে 32টা। তাহলে এবার বুঝতে পারলে যে এন শেলে যে 32টা ইলেকট্রন থাকে সেটা আমি কেন লিখলাম। আশা করি এইটুকু ক্লিয়ার। এবার তোমাদের বলি, আমি ক্রিপ্টন পরে আসছি, আমি যদি বলি সোডিয়াম, আর একটা জিনিস জানতে হবে যে একটা জিনিস জানো যে প্রত্যেকটা শেলে ম্যাক্সিমাম তো ইলেকট্রন সংখ্যা তোমরা বার করতে পারছো, কিন্তু লাস্ট কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, এটা মাথায় রাখবে। লাস্ট কক্ষপথে, এটা হচ্ছে কনসেপ্ট একটা, তোমরা 11-12 ধারণা দিয়ে তো আমি এটা বোঝাতে পারবো না। 11-12 তোমার 1s2, 2s2, sp df আরও অনেক মানে অরবিটের মধ্যে আবার সাবশেল আছে, যেহেতু সেটা এই সিলেবাসে নেই, সেটা তোমাদের পরে বলবো কিভাবে কি করতে হয়, বা যদি তোমরা শিখতে চাও সেটা পরে আসছি। কিন্তু ধরো আমি সোডিয়াম বললাম, সোডিয়ামের 11টা ইলেকট্রন বললাম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটি লেখো, তাহলে কি লিখবে? প্রথম কক্ষে কি? প্রথম কে শেল, তারপরে এল শেল। দেখো কে শেলে কটা? 2টো ইলেকট্রন, এল শেলে কটা? 8টা ইলেকট্রন। তাহলে 8 আর 2 10 কমপ্লিট হয়ে গেল কিনা? এবার বাকি আছে কি? কে এল এম শেল। তাহলে এম শেলে আর কটা আছে বাকি? এম শেলে 1টা ইলেকট্রন। এবার আমার প্রশ্ন হচ্ছে লাস্ট কক্ষপথে, কিন্তু এই যে লাস্ট কক্ষপথ কি? লাস্ট কক্ষপথে এখানে এম, যদি এটা লাস্ট কক্ষপথে সবসময় মাথায় রাখবে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, এটা একটা লজিক। কেন থাকতে পারে না পরে আসবে। লাস্ট কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। এবার তাহলে এর থেকে বেশি হলে কি হবে? ধরো সাপোজ আমি একটা এর থেকে বেশি দিলাম, যেমন সালফার, আমি যখন সালফার দিলাম, সালফার হচ্ছে 16। দেখো এই কার কত পারমাণবিক ক্রমাঙ্ক সেটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, পরীক্ষায় দিয়ে দেয়, তবুও মুখস্থ করে রেখো। তাহলে কেতে কটা যাবে? কেটে 2টো, এলে কটা যাবে? 8টা, এম এ কটা যাবে? এবার দেখো 8 আর 2 10 হয়ে গেল, 6টা। তাহলে 6 পর্যন্ত আমি নিতে পারবো, কারণ 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, তো 6 পর্যন্ত নিতে পারবো। এবার আসি ক্রিপ্টন। এবার দেখো ক্রিপ্টনে চলে আসি, জাস্ট 1 মিনিট। ক্রিপ্টনে এবার তোমরা বলো, তাহলে আমাকে বলেছে 36, তাহলে আমি যাই প্রথমে কে শেল, তাহলে এটা হচ্ছে কি? কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, কে এল এম, ঠিক আছে, এটা এম, আর এটা হচ্ছে এন, এন শেল, কেন 4টে করে আছে, এটা হচ্ছে এন শেল। ক্লিয়ার? তাহলে প্রথমে 2টো ইলেকট্রন, তারপরে 8টা ইলেকট্রন, তাহলে 8 নিলাম, 2 আর 10 হলো। তারপরে এম শেলে কতগুলো ইলেকট্রন? এম শেলে 18টা ইলেকট্রন, তো 18 দিলাম, তাহলে কত হলো? 10 আর 18 কত? 28। তাহলে 28 আর কত হলে তোমার 36 হবে? 36 হবে। আর 8 হলে তোর রাইট আনসার এটাই হবে। যাই হোক আমি অ্যান্সারটা দাগিয়ে দিলাম। এবার বাকিগুলো কেন হবে না সেটা তোমাদের বোঝাচ্ছি। বাকিগুলো তাহলে কেন হবে না? দেখো প্রথমে কটা ইলেকট্রন? 2, ঠিক আছে, কে শেল। তারপরে কত? 18, কেন 2 এর পরে 18 হয় নাকি? কে এলের মধ্যে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন, তাহলে এই কারণে এটা কাটা। আচ্ছা, সি অপশন দেখি 2, তারপরে 18, না এই অপশনও কাটা। ডি অপশন দেখি, তাহলে অপশন ঠিক আছে, তোমার হচ্ছে 36, তাহলে 2, কেতে 2, এলে 8, এটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু এম এ কিন্তু 20 ইলেকট্রন হতে পারে না, এম এ ম্যাক্সিমাম 18টা ইলেকট্রন। তাহলে বুঝতে পারলে কীভাবে কী করবে। তো এই হচ্ছে রাইট অ্যান্সার অপশন এ।
আশা করি তোমরা বুঝতে পেরেছো, পুরো ডিটেলসে জিনিসটা বুঝে গেলে এরপরে নেক্সট যা দেবো তোমরা নিজেরা করার চেষ্টা করবে। বলছে একটি 20 সেমি বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে? ফর্মুলাটা মনে রাখবে, ফর্মুলা মনে রাখলেই হবে। ফোকাস দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে আর ইকাল টু এই এফ ইকাল টু r/2, যেখানে আর হচ্ছে রেডিয়াস, হ্যাঁ, এফ হচ্ছে তোমার ফোকাল লেন্থ। তো কত হবে অ্যান্সার হবে 10 সেমি, তাই না? এটা একবারে হয়ে যাবে, 10 সেমি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ধাতব পদার্থ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে। দেখো ধাতব পদার্থ আমি ধরে নিলাম ক্যালসিয়াম একটা ধাতব পদার্থ। ক্যালসিয়াম যখন কোনো ধরো 2HCl, ক্যালসিয়াম যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন ক্যালসিয়াম CaCl2 অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড আর কি উৎপন্ন করে? আর হচ্ছে H2 হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেন উৎপন্ন করে। দেখো আমি এর সঙ্গে এই Cl2 চলে গেল আর এখানে দুটো হাইড্রোজেন পড়ে আছে, তাই কি না? তো ক্যালসিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন অর্থাৎ লবণ আর H2 উৎপন্ন করে। তো দেখা যাক, লবণ আর ক্লোরিন না, লবণ তো উৎপন্ন করে কিন্তু ক্ষার না, লবণ উৎপন্ন করে এবং হাইড্রোজেন উৎপন্ন করে। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ লবণ ও হাইড্রোজেন উৎপন্ন করে। কিন্তু যদি বলি লবণ ও জল কোন বিক্রিয়া উৎপন্ন হয়, মনে রাখবে প্রশমন বিক্রিয়ায়। কি? প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া হচ্ছে লবণ ও জল উৎপন্ন করে। যেমন একটা বিক্রিয়ার এক্সাম্পল দিই, যেমন অ্যাসিড আর ক্ষার। আমি যেন মনে করলাম অ্যাসিড নিলাম ধরো HCl, আর একটা ক্ষার নিলাম NaCl। তাহলে HCl আর NaCl বিক্রিয়া করে দেখো তোমার, সরি একটা ক্ষার নিয়েছি NaOH, HCl হবে না, জাস্ট 1 মিনিট, NaOH, ঠিক আছে? NaOH একটা ক্ষার, তীব্র ক্ষার, একটা HCl। তাহলে এখানে উৎপন্ন হবে NaCl। দেখো এখানের Na আর এখানে Cl চলে গেল, আর পড়ে থাকলো কি OH আর H, আর OH আর H যুক্ত করা হয় H2O। তাহলে এটা লবণ, NaCl লবণ তোমরা জানো, আর জল হচ্ছে ওয়াটার, তাই না? তাহলে লবণ আর জল উৎপন্ন করে কোন বিক্রিয়া? এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, অর্থাৎ অ্যাসিড আর ক্ষার বিক্রিয়ায় কিন্তু তোমার লবণ আর জল উৎপন্ন হয়। তো এটাও কিন্তু পরীক্ষায় দিয়েছে, এই কারণে এটাও বলে দিলাম। নেক্সট কোশ্চেন, একটি 22 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে বস্তুটি কত পরিমাণ গতিশক্তি উৎপন্ন হবে? খুবই সিম্পল কোশ্চেন, কোনো প্রথম থেকেই তাহলে স্থির বেগ কি, এই তোমার প্রাথমিক বেগ 0, তার মানে প্রথম থেকেই বলে দিয়েছে যে এটা 22 কেজি ভরের বস্তু, অর্থাৎ হাফ, আমি আর সূত্র লিখলাম না, তোমরা জানো, হাফ ইন্টু এম মানে কত? 22 কেজি ইন্টু v², তার মানে 5 ইন্টু 5, তোমরা 25 করবে না, মানে এটাকে ভেঙে দেবে, তাহলে সুবিধা হবে। তাহলে অ্যান্সার কত হবে? 11 দুগুণি 22, তাই না? 11 দুগুণি 22 আর 25 তোমার 25 ইন্টু 11 গুণ 25 ইন্টু 11, তো 5 11 55, 5 হাতে আমার 5, 11 দুগুণি 22, 22 আর 5 কত হবে? 22 আর 5 27, তার মানে 275 জুল। কোথায় আছে? অপশন সি ইজ এর রাইট আনসার, 275 জুল ইজ এর রাইট আনসার। দেখো এখানে আবার একটু কাহিনী করে দিতে পারে, গতিশক্তির একক চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? গতিশক্তির একক জুল জায়গায় আর্ক দিতে পারে। তো মনে রাখবো যে এসআই পদ্ধতিতে গতিশক্তির একক হচ্ছে জুল, আর সিজিএস পদ্ধতিতে আর্ক। ক্লিয়ার? তো তোমাকে ডিটেলস একটু না পড়লে আবার 1 জুল, এই যে 1 জুল মানে হচ্ছে তোমার 10⁷ আর। ক্লিয়ার? 10⁷ আর। তো এখানে জুলটাকে কাহিনী করে এরমও দিতে পারে, 275 × 10⁷ আর করে দিতে পারে, তো সেটা মানেই তো জুল না। তো কোশ্চেন কিন্তু কিচ্ছু কঠিন কিছু না, অ্যাকচুয়ালি তোমাদের চেঞ্জিংগুলো ভালো করে জানতে হবে, তবেই কিন্তু তোমরা এই কোশ্চেনে যা দেবে না কেন। আবার দেখো এখানে এরমও করতে পারতো যে এইটা মিটার পার সেকেন্ডে দিয়েছে, এটা এসআইতে দিয়েছে, কিন্তু এটাকে তোমাকে গ্রামে দিতে পারতো, কেজি না দিয়ে গ্রামে দিতে পারতো, তাহলে তখন সেটাকে কেজি বানিয়ে নিতে হবে। তো এইটুকু চেঞ্জিং থাকবে, বাট অঙ্ক ওভারঅল একই থাকে। ওকে, তো আজকের মতো এইখানেই আমাদের যে সেট, যেটা 9-8-এর যেটা তোমাদের সেট ছিল, তো এইখানেই আমাদের সেট কমপ্লিট হলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।